প্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিচলন শহীদ শামসুজ্জাহ কলেজ, সরকারি কলেজ, গুরদাসপুর, নাটোর। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে ব্যবসায় পরিচিতি, প্রথম অধ্যায়, বিবিএ সম্মান, প্রথম বর্ষ। তো যাই হোক, আজকের ক্লাসের বিষয় হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসায়ের আওতা বা পরিধি। ব্যবসায়ের আওতা বা পরিধি জানার আগে প্রথমেই আমাদের জানতে হবে ব্যবসায়টা কী। আমরা শুরুতেই বলবো, ব্যবসায় বলতে আমরা বুঝি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্যের উৎপাদন, বন্টন এর সহায়ক কাজকে বলা হয় হচ্ছে ব্যবসায়। পণ্যদ্রব্যের উৎপাদন, বন্টন এর সহায়ক কাজকে বলা হচ্ছে ব্যবসায়। যেহেতু আমাদের ব্যবসায়ের আওতা, সেই হিসাবে ব্যবসায়ের আওতাকে আমরা নিম্নের সূত্র প্রয়োগ করে আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে বি ইকুয়াল টু সামেশন অফ আই সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। এখানে আমরা যদি এই সূত্রকে ব্যাখ্যা করি তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু ব্যবসায়। ইতিপূর্বে প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইতিপূর্বে আমি বলেছি ব্যবসায়টা কি, আমরা কিন্তু ব্যবসা সম্পর্কে জেনে গেছি। এখন ব্যবসায়ের আওতা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ব্যবসায়ের আওতাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সামেশন অফ আই। সামেশন অফ আই বলতে আমরা বুঝি শিল্পী ও কর্মের সমষ্টি। তাহলে শিল্পটা কি? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে সেগুলো মানুষের ব্যবহার উপযোগী করার কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে শিল্প। যেমন আমরা বন থেকে কাঠ সংগ্রহ করি, সেগুলোকে বিভিন্ন প্রক্রিয়াজাত করে আসবাবপত্র তৈরি করি, এটাই শিল্পীয় কাজ। শিল্পের আওতাকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। তোমরা দেখো, প্রথমে হচ্ছে প্রজনন শিল্প। প্রজনন শিল্পটা কি আমাদের জানা দরকার। প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পে উৎপাদিত পণ্য পুনরায় উৎপাদনের কাজে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রজনন শিল্প। যেমন মাছের রেণু, তারপরে হচ্ছে নার্সারি, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। নিষ্কাশন শিল্প, শিল্পের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আওতা হচ্ছে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প কি? নিষ্কাশন শিল্প বলতে আমরা বুঝি ভূগর্ভস্থ মাটি, পানি, এগুলো থেকে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে মানুষের ব্যবহার উপযোগী করার কাজে যে ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত থাকে, সেই ব্যক্তি প্রতিষ্ঠানকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন কি, আমরা সমুদ্রের তলদেশ থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যেমন সমুদ্র থেকে মাছ আহরণ করি, মাটির তলদেশ থেকে আমরা কয়লা আহরণ করি, সেগুলোকে প্রক্রিয়াজাত করে আমরা মানুষের ব্যবহার উপযোগী করি। তারপরে 3 নম্বর শিল্পের 3 নম্বর গুরুত্বপূর্ণ আওতা হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প বলতে কি বুঝি, এটা তোমাদের একটু জানা দরকার। নির্মাণ শিল্প হচ্ছে দালান কোটা, রাস্তাঘাট, এগুলো নির্মাণ করার জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে নির্মাণ শিল্প। 4 নম্বর হচ্ছে শিল্পের 4 নম্বর আওতা হচ্ছে প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্পটা কি? প্রস্তুত শিল্প হচ্ছে অর্ধপ্রস্তুত সামগ্রীকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে প্রস্তুত শিল্প। যেমন উদাহরণ হিসাবে যদি দেওয়া যায়, তুলা থেকে সুতা, সুতা থেকে আমরা কাপড় তৈরি করে থাকি, এটাই হচ্ছে প্রস্তুত শিল্প। তাহলে প্রস্তুত শিল্পটা কি? শ্রম এবং যন্ত্রপাতির সাহায্যে অর্ধপ্রস্তুত সামগ্রীকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার কাজে যে ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হচ্ছে প্রস্তুত শিল্প। শিল্পের 5 নম্বর আওতা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পটা কি? মানুষের জীবনকে আরাম এবং আয়স্পদ করার জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে, সেটাকে বলা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প উদাহরণ হিসেবে যদি আমরা দেই, গ্যাস, বিদ্যুৎ, তারপর টেলিফোন, এগুলো হচ্ছে সেবা পরিবেশক শিল্প। কারণ আমরা বিদ্যুতের উদাহরণ যদি দেই, বিদ্যুৎ আমাদের জীবনকে আরাম আয়স্পদ করে তোলে। যেমন গরমের সময় আমরা যখন প্রচণ্ড গরম লাগে, তখন আমরা কি করি? ফ্যান দিই, এসি দিই, এগুলো দিয়ে আমরা কি করি? আমাদের জীবনকে একটু হলেও আরাম করে তুলি। এই জন্য এটাকে বলা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধু,
আমরা শিল্পের আওতা সম্পর্কে আমরা জানলাম। তারপরে ব্যবসায়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ আওতা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য বলতে আমরা কি বুঝি এ সম্পর্কে আমরা একটু জেনে নেই। বাণিজ্য হচ্ছে শিল্প উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর কাজে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত থাকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের আওতাকে আবার মেইনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক কাজ। পণ্য বিনিময়টা কি, তাহলে তোমাদের জানা দরকার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানা দরকার পণ্য বিনিময়টা কি। পণ্য বিনিময় হচ্ছে ক্রয় বিক্রয় কাজকে বলা হয়েছে পণ্য বিনিময়। যেহেতু এখানে বিরাট একটা প্রশ্ন ব্যবসার আওতা, সেই হিসেবে আমি একটু সংক্ষেপেই আলোচনা করছি। তাহলে পণ্য বিনিময়টা সম্পর্কে আমরা জানলাম। পণ্য বিনিময় হচ্ছে ক্রয় বিক্রয় কাজকে আমরা বলবো পণ্য বিনিময়, অর্থাৎ একটি পণ্য উৎপাদন হবে, সেই পণ্যের ক্রয় এবং বিক্রয় সংগঠিত হলে সেটাকেই বলবো হচ্ছে পণ্য বিনিময়। পণ্য বিনিময়কে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ছকের মাধ্যমে এত কিছু উপস্থাপন করা সম্ভব নয়, আমি মৌখিকভাবে আলোচনা করছি। পণ্য বিনিময়কে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যটা কি, একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে যে ব্যবসা বাণিজ্য অনুষ্ঠিত হয় সেই ব্যবসা বাণিজ্যকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পাইকারি ব্যবসায়, অন্যটি হচ্ছে খুচরা ব্যবসায়। পাইকারি ব্যবসায়টা কি, অর্থাৎ উৎপাদনকারীর নিকট থেকে সরাসরি পণ্য কিনে এনে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে বলা হয়েছে পাইকারি ব্যবসায়। আর খুচরা ব্যবসায়টা কি, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাইকারদের নিকট থেকে অথবা উৎপাদকদের নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে এনে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে থাকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয়েছে খুচরা ব্যবসায়। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্য পণ্য বিনিময়কে আমরা শ্রেণীবিন্যাস করলাম। তোমরা জানতে পেরেছো পণ্য বিনিময়কে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাইকারি খুচরা। আর 2 নম্বর হচ্ছে বাণিজ্যের পণ্য বিনিময়ের আরেকটা ভাগ হচ্ছে পণ্য বিনিময়কে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ বাণিজ্য আছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যটা কি, বৈদেশিক বাণিজ্যটা হচ্ছে 2 বা ততোধিক দেশের মধ্যে যখন কোনো ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় সেই বাণিজ্যকে বলা হয়েছে বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আমদানি, যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে এনে বিক্রি করে সেটাকে বলা হচ্ছে আমদানি। আর রপ্তানি বাণিজ্য কি, রপ্তানি বাণিজ্য হচ্ছে যখন কোনো দেশ অন্য কোনো দেশে পণ্যদ্রব্য বিক্রয় করে থাকে সেটাকে বলা হচ্ছে রপ্তানি বাণিজ্য। আর আরেকটা হচ্ছে পূর্ণ রপ্তানি। পূর্ণ রপ্তানিটা কি, যখন কোনো দেশ অন্য কোনো দেশ থেকে পণ্যদ্রব্য ক্রয় করে এনে প্রক্রিয়াজাত করে আবার অন্য কোনো দেশে বিক্রি করে থাকে সেটাকে বলা হচ্ছে পূর্ণ রপ্তানি। যেমন বাংলাদেশ যদি ভারত থেকে চাল এনে সেটা আবার প্রক্রিয়াজাত করে আবার শ্রীলঙ্কায় বিক্রি করে থাকে সেটাকেই বলা হয়েছে পূর্ণ রপ্তানি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এ পর্যায়ে আমরা আলোচনা করলাম হচ্ছে বাণিজ্যকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কাজ। তাহলে আমি পণ্য বিনিময় নিয়ে আমার আলোচনা হয়ে গেল। এ পর্যায়ে আমি আসবো হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক কাজ নিয়ে। পণ্য বিনিময়ের সহায়ক কাজটা কি, অর্থাৎ বাণিজ্যকে সহায়তা করার জন্য পণ্য বিনিময় সংগঠিত হওয়ার জন্য, ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যকে সহায়তা করে থাকে, এটাই হচ্ছে সহায়ক কাজ। যেমন কি বাণিজ্যকে সহায়তা করে থাকে কি, 1 নম্বর হচ্ছে ব্যাংক। ব্যাংকটা কি, অর্থের প্রয়োজন। আমাদের ব্যবসা বাণিজ্য করতে গেলে প্রথমেই দরকার হচ্ছে অর্থের। এই অর্থের প্রয়োজন প্রথমেই মিটায় আমাদের ব্যাংক, অর্থাৎ পণ্য বিনিময়ের একটা সহায়ক কাজ হচ্ছে ব্যাংক। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে বিমা। বিমা হচ্ছে ব্যবসায়ের বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটা সহায়ক কাজ, সেটা হচ্ছে বিমা। যেহেতু ব্যবসা বাণিজ্যের কাজে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত, সেই হিসাবে আমরা এই ঝুঁকির যে মোকাবেলা করে থাকি আমরা হচ্ছে বিমার মাধ্যমে। যেমন একটি পণ্য আমরা
বিদেশে রপ্তানি করব, জাহাজের মাধ্যমে যদি আমরা রপ্তানি করে থাকি সেটা চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য পণ্যের আমরা বিমা করব। যাই হোক, তারপরে 3 নম্বর হচ্ছে পরিবহন। আমরা পণ্যদ্রব্য উৎপাদন করি, ক্রয় বিক্রয় করি, সেটা সেখানেই বিক্রি করা যায় না, আমাদের বিভিন্ন স্থানে নিয়ে সেটা বিক্রি করতে হয়। সেই বিক্রি করার জন্য আমাদের দরকার হয় হচ্ছে পরিবহন হচ্ছে আমাদের স্থানগত যে উপযোগ, সেই উপযোগটা আমাদের সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে পরিবহনটা কি? পরিবহনটা হচ্ছে আমরা অন্য এক জায়গায় ক্রয় বিক্রয় সংগঠিত হবে, সেখানেই কিন্তু বিক্রি হবে না, আমাদের ভোক্তা এবং ক্রেতার নিকট পণ্যদ্রব্য পৌঁছানোর জন্য, দেশে বিদেশে পৌঁছানোর জন্য আমাদের পরিবহনের আশ্রয় দিতে হয়। আর 4 নম্বর হচ্ছে গুদামজাতকরণ। একটি পণ্য উৎপাদন করলে, একটি পণ্য ক্রয় বিক্রয় করলে সাথে সাথেই সেটা বিক্রি হয়ে যাবে এমনটি প্রত্যাশা করা যায় না। তাই আমাদের কি করতে হয়? আমাদের অবশ্যই গুদামজাতকরণের আশ্রয় নিতে হয়। এই গুদামজাতকরণ আমাদের কালগত যে উপযোগ সেটা সৃষ্টি করে থাকে। যেমন আমরা আলু শীতকালীন একটা ফসল, পেঁয়াজ শীতকালীন ফসল, এগুলো আমরা সারা বছর ধরে ভোগ করব কীভাবে? অবশ্যই আমাদের কী করতে হবে? গুদামজাতকরণের আশ্রয় নিতে হবে। আমরা কোল্ড স্টোরেজে আমরা আলু সংরক্ষণ করে আমরা গোটা বছর সেটা ভোগ করতে পারি। এই জন্য গুদামজাতকরণ আমাদের কালগত যে উপযোগ, সেই কালগত উপযোগ আমাদের সৃষ্টি করে থাকে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য বিনিময়ের আরেকটি গুরুত্বপূর্ণ সহায়ক কাজ হচ্ছে বিজ্ঞাপন। প্রচারেই প্রসার, একটি কথায় আছে, প্রচারেই কিন্তু প্রসার। একটি পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, সেটা কিন্তু যদি আমরা বিজ্ঞাপনের আশ্রয় না নিই তাহলে কিন্তু সেটা ক্রেতা এবং ভোক্তাদের আকৃষ্ট করবে না, পরিচিতি লাভ করবে না, অথবা আমরা সেটা কিন্তু সহজেই বিক্রি করতে পারবো না। তাই আমরা বিজ্ঞাপনের আশ্রয় নেব। বিজ্ঞাপন হচ্ছে আমাদের জ্ঞানগত যে উপযোগ, সেই উপযোগটা কিন্তু আমাদের সৃষ্টি করবে। তারপরে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা ব্যবসায়ের আওতাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। 3 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। এ পর্যায়ে তোমরা জেনে গেছো যে বাণিজ্যের আওতা নিয়ে আমরা কিন্তু মোটামুটি একটা আলোচনা করলাম। যেহেতু এটা 15 মিনিটের একটা ক্লাস, সংক্ষিপ্ত একটা সময়, সেই হিসেবে পুরোটা আমার ব্ল্যাকবোর্ডে লিখে চিত্রের সাহায্যে উপস্থাপন করা সম্ভব হলো না, সেই হিসেবে আমি মৌখিকভাবে আলোচনা করলাম। প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবা বাণিজ্যের গুরুত্বপূর্ণ 3 নম্বর আওতা হচ্ছে প্রত্যক্ষ সেবা। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে মুনাফা অর্জনের বিনিময়ে সেবা প্রদান করে থাকে। কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে তারা মুনাফা অর্জনের বিনিময়ে সেবা প্রদান করে থাকে। এই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান। প্রত্যক্ষ সেবাদানকারী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা জানতে পারলে প্রত্যক্ষ সেবাটা কি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সেবা প্রদান করে থাকে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় প্রত্যক্ষ সেবা দানকারী প্রতিষ্ঠান, প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠান। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেই, তাহলে কয়েকজন ডাক্তার মিলে যদি একটি ক্লিনিক গঠন করে, ক্লিনিক গড়ে তুলে এবং রোগীদের সেবা দান করে যদি কিছু মুনাফা অর্জন করে থাকে, সেই কাজকে বলা হয় কি? প্রত্যক্ষ সেবাদানকারী প্রতিষ্ঠান। কয়েকজন আইনজীবী মিলে, কয়েকজন উকিল মিলে বা কয়েকজন আইনজ্ঞ মিলে যদি অ্যাটর্নি ফার্ম গঠন করে থাকে, সেই অ্যাটর্নি ফার্মকে আমরা একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা গণ্য করতে পারি। যেমন কয়েকজন আইনজীবী কী করে থাকে? তোমার মক্কেলের পক্ষে বিভিন্ন ধরনের আইনি পরামর্শ দিয়ে তাদেরকে সহায়তা করে থাকি। অতএব এটাকে কিন্তু প্রত্যক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা গণ্য করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা আজকে জানতে পারলে ব্যবসায়
ব্যবসায়ের আওতা বা পরিধি, ব্যবসায়ের আওতা বা পরিধি সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা ব্যবসা সম্পর্কে জানতে পেরেছি। তারপরে শিল্প সম্পর্কে, যে ব্যবসার আওতা শিল্প, তার বাণিজ্য আর প্রত্যক্ষ সেবা, এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই। নিশ্চয়ই তোমরা আজকের এই দুর্যোগময় মুহূর্তে, যেহেতু গোটা বিশ্বে একটা মহামারী দেখা দিয়েছে করোনা ভাইরাস, সেই হিসেবে তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, এই প্রত্যাশায় আমি আজকের মতো শেষ করছি। আগামীতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো আঙ্গিকে, অন্য কোনো ক্লাস নিয়ে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।